বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল আলম আমার সুপ্রিয় শিক্ষার্থীদেরকে সুস্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ভিডিও লেকচার। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of National University online video class lecture as a resource person. This is National University. Subject Management Program BBA Honors 4th year. Course code 242615. Name of course Bangladesh Economy. Lecture num 2. Title of the lecture Introduction. Presented by Nurul Alam, Associate Professor Management, Government Edward College, Pabna. Email nur91pab@gmail.com. This is Nurul Alam, National University. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাস, বাংলাদেশের জাতীয় পতাকা এবং মহান মুক্তিযুদ্ধের করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। শিখন ফল আমরা আজকের ক্লাসে কি কি শিখব? দারিদ্র্য কি, দারিদ্র্যের শ্রেণী বিভাগ, দারিদ্র্যের দুষ্ট চক্র, দারিদ্র্যের পরিমাপের সূচক সমূহ কি কি, বাংলাদেশের দারিদ্র্যের কারণ ও দূরীকরণের উপায় সমূহ কি কি, এগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই জেনে গেলাম যে আজকের ক্লাসে আমরা কি কি আলোচনা করব। দারিদ্র্য কাকে বলে বা দারিদ্র্য কি, দারিদ্র্যের শ্রেণীবিভাগ কি কি, দারিদ্র্যের দুষ্ট চক্র কি, দারিদ্র্য পরিমাপের সূচক কি বা কিভাবে দারিদ্র্য পরিমাপ করা হয়, এবং দারিদ্র্যের কারণ দূরীকরণের উপায় সমূহ কি কি। এই হচ্ছে আমাদের আজকে ক্লাস শেষে আমরা জানবো দারিদ্র্য কি। আমরা সহজে একটা ছবি দেখি। দেখো, ছোট্ট একটা ভাঙাচোরা ঘরের মধ্যে একটা বাচ্চা বসে আছে। তার কিন্তু অসহায় দৃষ্টিতে বা কিছু অসহায় অবস্থা বোঝা যাচ্ছে। এখানে একজন বয়স্ক মহিলা, সে কিছু একটা চাচ্ছে, খাবার চায়, আর তার যে কোনো সমস্যা সেটা চাচ্ছে, সেটারই প্রতিচ্ছবি। এখানে দেখছো একটা কুঁড়ে ঘর। এই হচ্ছে অবস্থা। এখন দেখো এখানে বেশ কিছু মানুষ। তাহলে আমরা এই বাচ্চাটা খাবার বা যে কোনো সমস্যা, তার সবকিছুই সমস্যা। এই মহিলা, বয়স্ক মহিলা, একজন বাচ্চা, বয়স্ক মহিলা, পিছনে কুঁড়ে ঘর, এই কুঁড়ে ঘরে একাই থাকছে, কিছু খাবার চাচ্ছে বা কি, এই যে বিষয়। এখানে অনেক লোক, মহিলা, এরা সবাই কিছু প্রত্যাশার জন্য বা কিছুর জন্য উপস্থিত হয়েছে। এটাই হচ্ছে দারিদ্র্য। এখন আসি, এই দারিদ্র্য আমরা এই ছবির আলোকে বুঝতে পারলাম যে যাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি অভাব আছে, তাদেরকে আমরা দারিদ্র্য বলছি। এখানে দেখো,
এই বাচ্চার অনেক কিছু সমস্যা, এই মহিলা বয়স্ক মহিলার অনেক কিছু সমস্যা, এদেরও কিন্তু অনেক সমস্যা, এটাকেই দারিদ্র বলছি। এখন এই দারিদ্র বলতে কারা কি বুঝাইছে বা কারা কিভাবে দারিদ্রকে সংজ্ঞায়িত করেছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। বুঝতে পারছো? ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, আচ্ছা বিশ্ব ব্যাংক দারিদ্রকে কিভাবে সংজ্ঞায়িত করছে সেটা আমরা দেখি। ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক দারিদ্রকে কিভাবে সংজ্ঞায়িত করছে? বিশ্ব ব্যাংকের বক্তব্য, যারা দৈনিক 1.25 মার্কিন ডলারের সমপরিমাণ আয় করতে পারে না তারাই দারিদ্র। তাহলে দারিদ্র কি বোঝাইছে? বিশ্ব ব্যাংক কি বলছে? যাদের আয় দৈনিক 1.25 মার্কিন ডলারের সমপরিমাণ আয় করতে পারে না তারাই দারিদ্র। তার তো বাংলাদেশে কত টাকা? এক মার্কিন ডলার 80 টাকার উপরে, আমরা ধরে নিলাম 85 টাকা। 85 টাকাও যদি হয় বা 80 টাকাও যদি হয়, তার 4 ভাগের 1 ভাগ মানে 20 টাকা। 110-20 টাকা যারা আয় করতে পারে না দিনে, তারাই হচ্ছে বেকার। ওকে, তারাই বেকার। তাহলে বিশ্ব ব্যাংক বলছে কি, যাদের দৈনিক আয় 1.25 মার্কিন ডলারের সমপরিমাণ বা আয় করতে পারে না, তারা তো 110 টাকা আয় করতে পারে না, তারাই হচ্ছে 10 বা 15 টাকা আয় করতে পারে না, তারাই হচ্ছে বেকার। এরপরে আসি, আর কোন সংস্থা কি বলছে? ইউনাইটেড নেশন, জাতিসংঘ। তাহলে জাতিসংঘ কি বলছে সেটা আমরা দেখি। জাতিসংঘ বলছে, জাতিসংঘের ঘোষণায় দারিদ্র একটি বহুমাত্রিক সমস্যা, বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি পূরণ করতে অক্ষমতার নামই হচ্ছে দারিদ্র। আমরা উপরে যে 3টা ছবি দেখেছিলাম, দারিদ্র একটি বহুমাত্রিক সমস্যা, বিশেষ করে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি পূরণ করার অক্ষমতায়। তার অর্থ, আমি যদি আমার খাবার না থাকে, আমার যদি বস্ত্র না থাকে, আমার যদি বাসস্থান বা আমার থাকার যদি জায়গা না থাকে, আমি যদি যথাযথভাবে শিক্ষা গ্রহণ করতে না পারি, আমার যদি যথাসময়ে চিকিৎসা না নিতে পারি, তাহলেই আমি দারিদ্র। এটাকে বলছে জাতিসংঘ। ওকে, তাহলে বিশ্ব ব্যাংক বলছে একটা জিনিস দারিদ্র, জাতিসংঘ বলছে একটা জিনিস দারিদ্র। এবার আমার দেশ কি বলে, বা আমার দেশে এখন দারিদ্রের সংজ্ঞায় কি আছে? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2015-16 থেকে 2019-20, দেখো, প্রবৃদ্ধি ত্বরান্বিত নাগরিক ক্ষমতায়ন, এই যে বাংলাদেশের যে উন্নয়নের, এরা দারিদ্রের সংজ্ঞায় কি বলছে? দারিদ্র বলতে বোঝায় জীবনযাত্রার উন্নত মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা, জীবনযাত্রার ন্যূনতম মান বলতে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি পূরণের অক্ষমতা, তাই না? তার অর্থ, এই ন্যূনতম মান বা প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহারের অধিকার হতে, শুধু মালিকানা নয়, মালিকানা হতে হবে ও ব্যবহারের অধিকার হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থাকে বুঝাইছে। মানুষের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক অবস্থাকে বোঝায়। ঠিক আছে, জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহারের অধিকার হতে বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও সামাজিক মানসিক অবস্থাকেই দারিদ্র বুঝাইছে। আমরা দারিদ্রের সংজ্ঞা জানলাম। এবার আমরা খুব সুন্দর একটা জিনিস জানবো, দারিদ্রের শ্রেণী বিভাগ। আমরা এত সময় জানছি যে দারিদ্র কাকে বলে, বিশ্ব ব্যাংক কি বলছে, জাতিসংঘ কি বলছে, আর আমাদের বাংলাদেশের যে সংজ্ঞায় বলা হয়েছে সেটা আমরা জানছি। এবার আমরা দারিদ্রের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব এবং দারিদ্রের শ্রেণী বিভাগ কাকে বলে সেটাই আমরা আলোচনায় যাব। এখন দারিদ্রের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব যে দারিদ্র্যে কত শ্রেণীতে ভাগ করা যায় বা দারিদ্র কয় ভাগে ভাগ করা যায়, সেটা কি কিভাবে আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন আসি
যে দারিদ্রকে কয় ভাগে ভাগ করা যায় বা দারিদ্রের শ্রেণীবিভাগ কি কি সেটা আমরা একটু জানবো। অনপেক্ষ দারিদ্র। এখন আমাদের দারিদ্রের প্রকারভেদের মধ্যে আছে যে আমাদের দারিদ্রের দারিদ্র কাকে বলে বা দারিদ্রের প্রকারভেদ কি কি, এটার আমরা যেটা দেখি যে দারিদ্রের অনপেক্ষ দারিদ্র। অনপেক্ষ দারিদ্র হচ্ছে দারিদ্র ব্যক্তি দারিদ্রের সীমার নিচে বসবাস করে, অর্থাৎ অনপেক্ষ দারিদ্র হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পূরণের অক্ষমতাকেই অনপেক্ষ দারিদ্র বলে। এই হচ্ছে আমাদের অনপেক্ষ যদি হয় এটা হচ্ছে আমাদের অনপেক্ষ দারিদ্র বলে। এই অনপেক্ষ দারিদ্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দারিদ্র সীমার নিচে। এখন আসি দারিদ্র সীমার নিচে। যে দারিদ্র সীমার নিচে বলতে এখানে বোঝাইছে যে যারা দৈনিক 2112 কিলো ক্যালোরি কম খাদ্য গ্রহণ করে তারাই দারিদ্র সীমার নিচে। 2112 কিলো ক্যালোরি নিচে যারা খাদ্য গ্রহণ করে তারাই দারিদ্র সীমার নিচে বাস করে, তাদেরকেই বোঝানো হয়েছে। ওকে, অর্থাৎ যারে খাদ্যের প্রয়োজনীয় 90% অন্তত কিলো ক্যালোরি গ্রহণ করতে পারে না, তাদেরকে দারিদ্র রেখার নিচে অবস্থান করে। এরপরে আসি চরম দারিদ্র। চরম দারিদ্র একজন সুস্থ সবল মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য কিলো ক্যালোরির কমপক্ষে 80%, অর্থাৎ বাংলাদেশের একজন মানুষের কমপক্ষে দৈনিক 1805 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণের দ্রব্যরেখাকে বলা যায় যে চরম দারিদ্র। তার অর্থ শুধু 2110 কিলো ক্যালোরি নয়, যারা 1805 কিলো ক্যালোরি খাদ্যের নিচে যারা খাদ্য গ্রহণ করে তাদেরকেই চরম দারিদ্র বলা হয়েছে। আপেক্ষিক দারিদ্র। আপেক্ষিক দারিদ্র বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সমাজে আয়ের সম্পদ বন্টন অসমতা কারণে এক ব্যক্তি অন্য ব্যক্তির তুলনায় কম সুযোগ সুবিধা ভোগ করে তাদেরকে, এখানে আবার বলি আপেক্ষিক দারিদ্র বলতে এক ব্যক্তি অন্য ব্যক্তির তুলনায় কম সুযোগ সুবিধা ভোগ করে তাকে আপেক্ষিক দারিদ্র বোঝানো হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপেক্ষিক দারিদ্রের আয় ও সম্পদের বন্টনের আপেক্ষিকতাও বিদ্যমান থাকে। আপেক্ষিক দারিদ্রকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে সামাজিক দারিদ্র। সামাজিক দারিদ্র বলতে বোঝাইছে যেটা আমার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলি পূরণের পাশাপাশি আমার সামাজিকও কিছু সমস্যা থেকে যায়, আমার চিকিৎসা আমার শিক্ষা এগুলিকে সামাজিক দায়িত্ব বোঝানো হয়েছে। ঘৃণ্য দারিদ্র। এর আগে এই ঘৃণ্য দারিদ্র হচ্ছে যে বোঝাইছে আমি মাঝে মাঝে আমার সম্পদ থাকতেও কিছু সময় গ্রহণ করতে পারি না বা কিছু সময় ভোগ করতে পারি না এবং চরম বিপর্যয়ে থাকে, সেটাকে ঘৃণ্য দারিদ্র বলা হয়েছে। অসহায় দারিদ্র, যেটা কোনো সহায় সম্পদ নাই বা অসহায় ভাবে যেসব দারিদ্র যাদেরকে সহযোগিতা করারও কেউ নাই, তাদেরকে পূরণে ব্যর্থ, তাদেরকে অসহায় দারিদ্র বোঝানো হয়েছে। এবার আমরা দারিদ্রের শ্রেণী বিভাগ জানলাম, দারিদ্র বিভাগগুলি জানলাম। এই হচ্ছে আমরা দারিদ্রের কি কি শ্রেণী বিভাগ আছে, কি কি আছে সেগুলো আমরা জেনেছি, সেগুলো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা সুন্দর একটা জিনিসে আসলাম, খুব ভালো একটা জিনিসে দেখছি চিত্রটা, এটা একটু আগে ব্যাখ্যা করে দেখো। এই যে একটা চিত্র, এই এখান থেকে ঘুরতে ঘুরতে এই আগাচ্ছে, এভাবে আগাতে আগাতে কি হওয়ার কথা তার, কিন্তু এখানেতে গ্রাস করে ফেলছে, ঘুরতে ঘুরতে
যত এইভাবে ঘুরি তাহলে কি হবে, আমি কোনোভাবে কিন্তু আগাতে পারলাম না। আমি ছোট্ট একটা গল্প দিয়ে তোমাদেরকে বোঝাই, যে তোমরা হয়তো দেখোনি অনেকে, যে তেলের ঘানি টানে যে গরু, তাদের দুই পাশে কিন্তু এরকম একটা চোখে যাতে বাইরের কিছু না দেখতে পারে ঘুরতে থাকে, এই গোল বৃত্তের আকারে ঘুরতে থাকে। সে সারাদিন কত মাইল কত কিলো দৌড়ায় সে কিন্তু কখনোই জানে না, কারণ সে একই বৃত্তের চারপাশে ঘুরতে থাকে। তার লাইফ, যেসব ঘানি টানা গরু, তার লাইফটাই কিন্তু ওই ঘানির মতো চারপাশে ঘুরায়, তার সীমানা কিন্তু ওইটুকুই। ঠিক দারিদ্রের দুষ্ট চক্র বুঝাইছে, তুমি যতই আগাও, যতই তুমি প্রবৃদ্ধি অর্জন করো, যাই করো, আস্তে আস্তে এই যে চিকন হতে হতে লম্বা হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা গ্রাস করে নিচ্ছে। এও কিন্তু তুমি যতই আগাবা এই গ্রাস করে নেবে। তার অর্থ তুমি যেভাবেই আগাতে থাকো না কেন, তুমি ওই চক্রের বাইরে, ওই ঘানির যেটা বললাম না, এর চক্রের বাইরে আগাতে পারছো না। এই যে দুষ্টু, তার অর্থ এই দুষ্ট একটা চক্র, যে দারিদ্রতার যে আবর্তন আছে এর থেকে তুমি বের হতে পারবা না, এটাকেই দারিদ্রের দুষ্ট চক্র বলা হয়েছে। এই দারিদ্রের দুষ্ট চক্রটা আমরা এবার একটু ডিটেলস আলোচনায় যাব। দেখো, লো ইনকাম, কম আয়, কম সঞ্চয়, কম বিনিয়োগ, কম মূলধন, কম উৎপাদন। এই যে এটা কিন্তু বৃত্তাকারে, আগের যে চিত্র সেই চিত্রটা কিন্তু মাঝে দেওয়া আছে, এই যে ঘুরছে, ঠিক এটাও এই, এটা এইভাবে ঘুরছে, এটা এইভাবে ঘুরছে। তাহলে এটাই আমরা ডিটেলস একটু আলোচনায় যাব। দেখো, কম আয়, লো ইনকাম, লো ইনকাম, লো রিয়েল ইনকাম, তার অর্থ আমার আয় যদি কম হয়, আয় কম মানে কি, আমার যা যা প্রয়োজন, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সবকিছু যদি আমার প্রয়োজন হয়, তাহলে কি আমি কম আয় পারবো? পারবো না। তাহলে আমার কি করতে হচ্ছে? ধার করতে হচ্ছে, ঋণ করতে হচ্ছে। সুতরাং এই যে আমার আয় কম বিধায় আমার যে মৌলিক সমস্যা, মৌলিক প্রয়োজন, সেগুলো আমি পূরণ করতে পারছি না। আমার মৌলিক সমস্যাগুলি যদি আমি পূরণ না করতে পারি, তাহলে কি আমার জীবনযাত্রার মান ঠিক থাকবে? থাকবে না। সুতরাং আমার কম আয় যে সময় হবে, আমার নিজের প্রয়োজনীয় চাহিদা কিন্তু আমি পূরণ করতে পারছি না। প্রয়োজনীয় চাহিদা যে সময় পূরণ করতে পারবো না, সে সময় আমার কি হবে? কম সঞ্চয় হবে। সে সময় কি আমার সঞ্চয় হবে? হবে না। আমার কম যদি আয় হয়, তাহলে আমার কোনো অবস্থাতেই সঞ্চয় হবে না, কারণ আমার মৌলিক চাহিদা পূরণ নিজেই করতে পারছি না। আমার যদি নিজের মৌলিক চাহিদা পূরণ না করতে পারি, তাহলে কি আমার সঞ্চয় হবে? কখনো না। তাহলে আমার যদি নিজের সঞ্চয় না হয়, কম আয় হয়, তাহলে নিজের সঞ্চয়ও কম হবে। লো সেভিংস, লো বাইং পাওয়ার, লো ডিমান্ড, তার অর্থ আমার সব কিছুই কম। আমার কম সঞ্চয়, কম ক্রয় ক্ষমতা, কম চাহিদা। এটা বুঝতে পারছি? আমার কম আয় যে সময় হবে, কম সঞ্চয় হবে, কম সে সময় সঞ্চয় হবে, কম ক্রয় ক্ষমতা থাকবে, কম চাহিদা থাকবে। আর এইগুলি যে সময় থাকবে, যেহেতু আমার সবকিছুই কম, আমার চাহিদাও নাই, আমার ক্রয় ক্ষমতাও নাই, তাহলে কি আমার কেউ বিনিয়োগ করবে? কেউ বিনিয়োগ করবে না। সুতরাং সে সময় অবশ্যই বিনিয়োগও কম হবে। যদি কোনো প্রোডাক্ট তৈরি করার পর সেটা যদি নাই চলে, তাহলে কি কেউ বিনিয়োগ করবে? করবে না। সুতরাং লো ইনভেস্টমেন্ট। লো ইনভেস্টমেন্ট হলে কি হবে? যেহেতু আমার বিনিয়োগ কম হচ্ছে, বিনিয়োগ যেহেতু বেশি হচ্ছে না, তাহলে আমার কি হবে? আমার মূলধনও কম হবে। সুতরাং আমার কম আয়ের ফলে কি হচ্ছে? কম সঞ্চয় হচ্ছে, কম বিনিয়োগ হচ্ছে, কম মূলধন হচ্ছে। তার অর্থ ক্যাপিটাল ডিফিসিয়েন্সি, লো রেট অফ ক্যাপিটাল ফরমেশন। তার অর্থ মূলধন গঠনটাও খুব কম পরিমাণ হচ্ছে। তাহলে দেখো, একটার জন্য চক্রাকারে এসে মূলধন গঠন কম হলো। মূলধন গঠন যদি কম হয়, তাহলে আমার কি কম হবে? আমার উৎপাদনও কমে যাবে, কম উৎপাদন হবে। লো প্রোডাক্টিভিটি, অর্থাৎ কম উৎপাদন। এখন এই আসি, কম আয়, কম সঞ্চয়, কম বিনিয়োগ, কম মূলধন, তারপরে কম উৎপাদন, তারপরে আবার চক্রাকারে কম আয়,
ঠিক এইভাবে ঘুরতে থাকছে। তার অর্থ এই যে চিত্রটা দেখো, এইভাবে যদি আমি ঘুরতে থাকি তাহলে এই আমার দারিদ্রটা গ্রাস, ডাইনোসরের মতো আমার গ্রাস করে ফেলছে। দিস ইজ দ্য দারিদ্রের দুষ্টু চক্র। এই দারিদ্রের দুষ্টু চক্র আমরা যদি বুঝে থাকি তাহলে মনে হয় আমাদেরকে অনেক কিছুই বুঝতে সুবিধা হলো, যে তাহলে দারিদ্রের দুষ্টু চক্রটা কি। আমরা বুঝতে পেরেছি যে দারিদ্রের দুষ্টু চক্র হচ্ছে যে আমার কম আয়, কম সঞ্চয়, কম বিনিয়োগ, কম মূলধন, কম উৎপাদন। এই হচ্ছে দারিদ্রের দুষ্টু চক্র। এই দারিদ্রের দুষ্টু চক্র যদি হয়, এখন আমরা পরের আরেকটা আলোচনায় যাই। দারিদ্র পরিমাপের বিভিন্ন প্রকার সূচক। মাথা গণনার সূচক, তার অর্থ মোট আয়ের সাথে মাথার পরিমাণের গণনা করে, বা জিডিপি বা জিএনপি, জিডিপি, যে আমার আয় কেমন, ভোগ কেমন, মাথা পেছু ভোগ কেমন, এইসবের ভিত্তিতে যে দারিদ্র গণনা করা হয় সেটা হচ্ছে মাথা গণনা সূচক। ওকে, এরপরে আসি দারিদ্রের ব্যবধান সূচক, যে ভোগ এবং ব্যয় এবং আয় যে ডিফারেন্স, এর পরিপ্রেক্ষিতে যে সূচক ব্যবহার করা হয়, যেটা দারিদ্রের ব্যবধান, এটার আলোকে যে সূচক, এই সূচকের আলোকে যেভাবে দারিদ্র পরিমাপ করা হয় তাকে দারিদ্রের ব্যবধান সূচক বলে। আপেক্ষিক দারিদ্রের পরিমাণ, আপেক্ষিক দারিদ্র কি সেটা আমরা আলোচনা করছি। ঠিক যে আমার অন্ন, বস্ত্র, বাসস্থান এইগুলি পূরণের যে অক্ষমতা, বা এগুলি পূরণ করতে কিভাবে সমস্যা হচ্ছে, বা খাদ্য কি কত কিলো ক্যালোরি, এটার আলোকে যে পরিমাপ করা হয় সেটাকে আপেক্ষিক দারিদ্রের পরিমাপ বলে। দারিদ্রের ব্যবধান বর্গ সূচক, ঠিক দারিদ্রের ব্যবধান যেটা আছে সেটাকে বর্গ আকারে যে সময় প্রচার করা হয় বা বর্গ আকারে দেখানো হয় সেটাকে বর্গ সূচক বলে। গিনি সূচক, গিনি সূচকটা কি সেটা আমাদের একটা বিষয়, যে দারিদ্রের গিনি সূচকটা কি। গিনি সূচক হলো এমন একটি চরম ও খুবই উপযোগী সংক্ষিপ্ত পরিমাপকের মধ্যে সমাজের আপেক্ষিক আর আয় বৈষম্য ও পরিমাপ করা হয়। অর্থাৎ কোনো একটি বর্গক্ষেত্রের কৌণিক রেখা ও লরেন্স রেখা দ্বারা সীমাবদ্ধ এবং উক্ত বর্গক্ষেত্রের অংশের অর্ধেক অনুপাতকে গিনি সূচক বলা হয়। ঠিক এইভাবেই দারিদ্রের সূচক নির্ধারণ করা হয়। এবার আমরা আসি বাংলাদেশের দারিদ্রের কারণসমূহ কি কি। খুব বিষয় একটা, যে আমরা বাংলাদেশের দারিদ্রের কারণসমূহ কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা বাংলাদেশের মানুষ কেন দারিদ্র, কেন আমাদের এই কারণে আমরা দারিদ্র আছি, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, অর্থনৈতিক উন্নতি। প্রথম কথাই আমাদের অর্থনৈতিক উন্নয়ন নাই বিধায় আমরা দারিদ্র। এখন আমাদের দেশ যদি অর্থনৈতিক উন্নয়ন হয় তাহলে আমরা নিজেরা উন্নতি করব। এখন একটু আমি তোমাদেরকে একটু বলি, দেখো আমাদের দেশে বয়স্ক ভাতা একটা দেয়, এটা তোমরা জানো, যে বয়স্ক লোক আয় অক্ষম হয়ে যায়, বাট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হওয়ার সাথে সাথে বয়স্কদের ভাতা দিচ্ছে বিধায় তাদের জীবনযাত্রার মান কিন্তু কিছুটা হলেও আগের চেয়ে ভালো হয়েছে। শুধু তাই নয়, যারা আরো সমস্যায় ভোগে, স্কুলে বৃত্তি দিচ্ছে বা টিফিন দিচ্ছে, বিভিন্ন উপবৃত্তির মাধ্যমে বাচ্চাদেরকে স্কুল লিঙ্ক করাচ্ছি, এই যে বিষয়, তার অর্থ কি এগুলি দিতে পারছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো বিধায় দিতে পারছে। কিন্তু আমার দেশের অর্থনৈতিক অবস্থায় যদি খারাপ থাকে তাহলে কি এগুলি দিতে পারবে? কখনোই পারবে না। সুতরাং অর্থনৈতিক অনুন্নতি হচ্ছে যে আমরা আরো পারছি না। সরকার কিছু কিছু দিচ্ছে, সরকার আরো ব্যাপক হারে দিলে অবশ্যই আমরা অর্থনৈতিকভাবেও আগাবো। সুতরাং আমাদের অর্থনৈতিক অনুন্নতির কারণে আমাদের দারিদ্রের কারণ। সম্পদের আয় বন্টনে অসাম্য, এটা তোমরা সবাই জানো,
যে আমাদের সম্পদ আয় বন্টনে অসম্পূর্ণ। আমাদের দেশে প্রচুর মানুষ এর প্রচুর আয়, বাট কারো কারো আয় কিন্তু অনেক কম। তাহলে অনেক কম যদি হয় তাহলে আমরা কি আয় করতে পারবো? পারবো না। সুতরাং আমাদের দেশের সম্পদ এবং আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তবেই কিন্তু আমাদের আয়ের পরিমাণ অনেক বেশি হবে। এবং সম্পদ এবং আয় যদি আমরা প্রায় কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলেও কিন্তু আমাদের দারিদ্রটা কমে আসবে। কম মাথাপিছু আয়, আমরা সবাই জানি আমাদের দেশে মাথাপিছু আয় উন্নত বিশ্বের চেয়ে অনেক কম, বিধায় আমাদের মাথাপিছু আয় কম বিধায় আমরা দারিদ্র সীমার নিচে উপভোগ করি। এখন আসি, এটা তো আমাদের মাথাপিছু আয় কম মানে কি, এটা এভারেজ, কারো মনে করো অনেক বেশি, কারো অনেক কম, বিধায় একটা মাথাপিছু। কিন্তু এর নিচেও যারা আছে, ওই যে আমরা বললাম না 1.25 ডলারের নিচে আয়। আবার বাংলাদেশের যেটা বলছে যে মালিকানা এবং ভোগ করতে অসমর্থ, আমার সম্পদ থাকলেই হবে না, আমাকে ভোগ করারও সামাজিক অবস্থা থাকতে হবে। তার অর্থ আমরা এই কারণে আমরা দারিদ্র। উন্নয়নের নিম্ন হার, আমাদের যে উন্নয়নের রেখা হওয়া দরকার, আমাদের এত জনবসতি, এত কম আয়তনের, তাহলে আমাদের উন্নয়ন আরো অনেক আগাতে হবে। আগানো নাই বিধায় নিম্ন হারে আমাদের গতি নিচের দিকে বিধায় আমাদের দারিদ্রের অন্যতম আর একটা কারণ। উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি বিধায় আমাদের দারিদ্র, এটা অন্যতম কারণ। আর বিশেষ করে এখন যারা অভাবগ্রস্ত আছে বা যারা দারিদ্র সীমার নিচে, তাদেরই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেশি এবং তাদেরই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসি বেকারত্ব, আমাদের দেশে এখনো প্রায় 2.25 কোটি, তার অর্থ 1,75,00,000 লোক এখনো বেকার। এই বেকার জনগোষ্ঠী তো মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না বিধায় তারা দারিদ্র সীমার নিচে, বিধায় এই বেকারত্বটাই আমাদের দারিদ্রের কারণ। মুদ্রাস্ফীতি, টাকার অবমূল্যায়ন বা মুদ্রাস্ফীতির কারণে বা ক্রয় ক্ষমতার টাকার ক্রয় ক্ষমতার কমার কারণে আমাদের মুদ্রাস্ফীতির ফলে আমাদের বেকারত্ব বাড়ছে। নিম্নমানের প্রযুক্তি, আমরা বলি যে আমাদের দারিদ্রের অন্যতম কারণ আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি সেটা খুবই নিম্নমানের, যে প্রযুক্তি টেকসই নয়, বিধায় আমরা দারিদ্রতা বহন করছে আমাদের। প্রকৃত মজুরির হার মাঝে একটা আছে, ওটা আমরা পরে আলোচনা করব। প্রকৃত মজুরির হার কি, যে আমরা আমাদের যে শ্রম, বিশেষ করে আমাদের অর্থনীতি তো শ্রম নির্ভর, ঠিক এই শ্রম নির্ভর এই শ্রমটাকেও যারা আমাদেরকে ব্যবহার করে বা যারা আমাদের কাজে দেয় তারা আমাদেরকে ঠিক সঠিক হারে মজুরি দেয় না, বিধায় আমাদের মজুরির হারটাও কম, বিধায় আমরা দারিদ্র। এখন আমি সারাদিন পরিশ্রম করে যদি আমার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার এগুলির চাহিদা পূরণ না করতে পারি তাহলে তো আমাদের মজুরি যথাযথ নাই। এটা তোমরা জানো যে আমাদের দেশের অনেক শ্রমিক বিদেশে যা অনেক টাকা আয় করছে, অথচ সেই শ্রমিকই এই দেশে কিন্তু ওই কাজ করে কিন্তু ওই পরিমাণ টাকা আয় করতে পারে না, বিধায় আমাদের অনেক রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। এই যে শ্রমিকের শ্রমের মূল্য এটা আমাদের কম, বিধায় আমাদের প্রকৃত মজুরির হারও কম। যেমন তাই যদি হয় আমাদের কৃষি শ্রম, যেমন আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, সেই অর্থনীতিতে যদি যথাযথ মজুরি না পায় ওই কৃষক, তাহলে তার কি অবস্থান, কি দারিদ্র সীমার নিচে নয়, সে কিন্তু দারিদ্র নয়, সুতরাং সে দারিদ্র। সুতরাং প্রকৃত মজুরি আমাদেরকে যথাযথভাবে দেওয়া হচ্ছে না। ভূমির অসম বন্টন, তার অর্থ কৃষি জমি বলি বা অন্যান্য জমি বলি, সেটা অসম বন্টন। আর আরেকটা জিনিস বলি, তোমরা জানো যে আমাদের কৃষক শ্রেণীর অধিকাংশই অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে,
আর বর্গানে যেহেতু চাষ করে তাদের একটা বড় অংশ জমির মালিককে দিতে হয়, যার ফলে সে কিন্তু এই যে আগে যেটা আলোচনা করলাম প্রকৃত মজুরি পাচ্ছে না, বিধায় ভূমির অসম বন্টন বিধায় সে কিন্তু কৃষি কাজ করেও বঞ্চিত হচ্ছে, বিধায় ভূমির অসম বন্টনের ফলে এটা হচ্ছে। আয় ও ব্যয়ের অসম বন্টন, একজন কৃষক সারাদিন মাঠে পরিশ্রম করে যে আয় করছে, অথচ সেই পরিমাণ একজন শ্রমিক যদি একটা প্রতিষ্ঠানে কাজ করে তার চেয়ে বেশি আয় করছে। এরবারে আসি যারা মেধা দিয়ে ব্যয় করছে এবং সেটার কিন্তু আয়ের পরিমাণ অনেক বেশি। এই যে মেধা এবং কায়িক পরিশ্রম এই দুটোর ব্যবধান যেহেতু বেশি, এর বন্টন, এর জন্য আমাদের দেশের দারিদ্র্যের পরিমাণ বেশি। শিক্ষার অভাব আমাদের দারিদ্র্যের অন্যতম কারণ। লেখাপড়া করে যেজন গাড়ি ঘোড়া চড়ে সেজন, এ কথাটা আমরা আগেও শুনেছি এখনো শুনি, যে লেখাপড়া যদি না করতে পারো, লেখাপড়া যদি না করো তাহলে তুমি এইসব সুবিধা ভোগ করবে না। এখন আমি বলছি যে লেখাপড়ার শিক্ষা না থাকলে তুমি ভালো কৃষক হতে পারবা না, ভালো ব্যবসা করতে পারবা না, ভালো শ্রমিক হতে পারবা না কারিগরি শিক্ষা না থাকলে। সুতরাং তুমি তো দারিদ্র্যই থেকে যাচ্ছ। তার অর্থ শিক্ষা যদি আমি না নিতে পারি আমি তো দারিদ্র্যের নিচে, কারণ শিক্ষা তো আমার মৌলিক চাহিদার একটা অংশ। সামাজিক কারণ, আমাদের দারিদ্র্যের অন্যতম আরেকটা কারণ সামাজিক কারণ। এই সামাজিক কারণটা কিরকম? বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন সামাজিক ব্যাধি যেগুলি সমাজে রন্ধে রন্ধে আছে, সেটাও আমাদের দারিদ্র্যের অন্যতম একটা কারণ। যেমন এখনো অনেক সমাজে আছে যে মহিলা শ্রমিকদেরকে বা মহিলা যারা ব্যবসা করে বা মহিলা যারা চাকরি করে তাদেরকে সামাজিকভাবে দেখানো হয় না। এরকম একটা সমাজে একটা সময় অনেক ব্যাপক আকারে ছিল, এটা কমে আসছে, একবারে নাই হয়ে যায়নি। সুতরাং এটাও কিন্তু একটা কারণ। এছাড়াও ধর্মীয় কিছু কুসংস্কার আছে যেগুলো ধর্মে সাপোর্ট করে না, সেগুলো আমাদের এই সামাজিক কারণের মধ্যে অন্যতম একটা। খাদ্য সমস্যা আমাদের দারিদ্র্যের একটা মূল কারণ, কারণ আমাদের তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, সুতরাং আমরা দারিদ্র। এই আমরা আলোচনা করলাম বাংলাদেশের খাদ্য দারিদ্র্যের কারণ সমূহ। আমরা এবার যেহেতু বাংলাদেশের দারিদ্র্যের কারণ আছে, তাহলে বাংলাদেশের আমাকে অবশ্যই দূরীকরণের উপায় সমূহ জানতে হবে। আমার যদি দারিদ্র্যের কারণগুলি থেকে থাকে তাহলে আমার দারিদ্র্য দূরকরণের উপায় কি সেগুলো আমাকে জানতে হবে। কিভাবে আমার নিজের দারিদ্র্য, আমাকে যদি দারিদ্র্য মুক্ত করতে পারি বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করতে পারবো কিভাবে, এটা যদি প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক, প্রত্যেকটি মানুষ চিন্তা করে আমার ভিতর দারিদ্র্য আছে, এই দারিদ্র্যটা আমি দূর করব, তাহলে বাংলাদেশ দারিদ্র্য মুক্ত হবে। এখন আসি, আমি কি চাইলেই পারবো? তাহলে বাংলাদেশ সরকারেরও কিছু করার আছে, সমাজের আছে, সেই সবার মিলেই কিন্তু এই বাংলাদেশটাকে আগায় নিতে হবে। দেশটা আমাদের, আমাদেরকে আমাদের দারিদ্র্য মুক্ত করতে হবে এবং আগাতে হবে। দেশটা আমাদের, সুতরাং এই আমাদের দেশকে আমরা দারিদ্র্য মুক্ত করার জন্য যে যে কাজগুলি করতে পারি বা দেশ সরকার করতে পারে সেটা অর্থনৈতিক উন্নয়ন। এখন অর্থনৈতিক উন্নয়ন এটা কিভাবে করব? আমার নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এখন আসি যে এক সময় কিন্তু বাংলাদেশের গার্মেন্ট শিল্প ছিল না। এই দেশের পাকিস্তান আমলে শ্রমশক্তি কিন্তু বিদেশে রপ্তানি হতো না, কিন্তু এখন এই দুইটাই কিন্তু প্রবৃদ্ধির ফলে বা বৃদ্ধির ফলে আমাদের কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হয়েছে। সুতরাং আমার নিজের অর্থনৈতিক যে সময় উন্নয়ন করব, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, সে সময় আমার অটোমেটিক আমার দারিদ্র্য দূরীকরণ হবে। আমার দেশের উন্নয়ন যদি বেশি হয়, দেশের আয় যদি বেশি হয়, তাহলে কি বয়স্ক ভাতা আরো বৃদ্ধি পাবে, বেকার ভাতাও বৃদ্ধি পাবে, যার ফলে আমার অর্থনৈতিক আমার দারিদ্র্য দূরীকরণ হবে। গ্রামীণ, আমি এখানে দেই গ্রামীণ দারিদ্র্যের জন্য সম্পদ ও আয় বন্টনের, আয় উন্নয়নের কর্মসূচি। গ্রামীণ দারিদ্র্যের জন্য সম্পদ ও আয় উন্নয়ন কর্মসূচি। এখন গ্রামীণ জনগোষ্ঠী কি? গ্রামীণ জনগোষ্ঠী অধিকাংশ কৃষি নির্ভর,
তাহলে কৃষি নির্ভরের জন্য আমার কি করতে হবে, তাদের সম্পদ ও আয় উন্নয়নের কর্মসূচি। এখন আসি যে আমাদের কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জায়গায় দেখো কৃষির উপখাত, মৎস্য, পোল্ট্রি, ডেইরি, এই যে বিষয়গুলি গ্রামের মানুষ এর ভিতর যে সময় ইনভলভ হচ্ছে, কাজ করছে, আবার কেউ সবজি বাগান করছে, কেউ ফল উৎপাদন করছে, যার ফলে কি হয়েছে, তাদের কিন্তু অবস্থার উন্নয়ন হচ্ছে। ঠিক সরকারকেও এই ধরনের অনেক কর্মসূচি নিতে হবে। যেটা করছে এখন কর্মসংস্থান ব্যাংক, যুব উন্নয়ন, বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্রাক, আশা, এরকম অনেক এনজিও যারা গ্রামের এই কাজ করছে, বিধায় কিছুটা উন্নয়ন হচ্ছে। এটা যদি আরো ব্যাপক হারে কর্মসূচি গ্রহণ করা যায় তাহলে দারিদ্রটা আরো দ্রুত দূরীভূত হবে। ভূমি সংস্কার, ভূমি সংস্কারটা কি? ভূমি সংস্কারের প্রথম কথাই বলি যে আমাদের ভূমি কিন্তু সবসময় সেইভাবে আবাদ হচ্ছে না, সেইভাবে ব্যবহার হচ্ছে না। যাতে ভূমির সর্বোত্তম ব্যবহার আমাদের হয় সেই ব্যবস্থায় রাখতে হবে। ভূমির সর্বোত্তম ব্যবহার যে সময় থাকবে সে সময় আমরা করতে পারবো। আবার ভূমির সংস্কার মানে এখানে যে যে কৃষক চাষ করছে তাদের কিন্তু জমির পরিমাণ কম, তাদের সম্পদের পরিমাণ কম, বিধায় তারা ওই ব্যবহার করতে পারছে না। ওকে, গণপূর্তি কর্মসূচি গ্রহণ, যেটা সরকার ইতিমধ্যে কিছু গ্রহণ করে ফেলেছে। আমরা জানি যে বাংলাদেশ সরকার এই অল্প কিছুদিন আগেই বিভিন্ন গ্রামে অল্প পরিসরে হোক গৃহ তৈরি করে দিচ্ছে, ঘর করে দিচ্ছে। এই যে কর্মসূচি, যার ফলে কি তার মৌলিক চাহিদা বাসস্থান কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। এরকম যদি হয়ে যায়, এরকম যদি তৈরি হয়, তাহলে দারিদ্র জনগোষ্ঠীর মধ্যে, যেরকম আমরা জানি গুচ্ছ গ্রাম বলে একসময় ছিল, যাদের ভূমিহীন তাদেরকে দান করা হচ্ছে। এই যে বিষয়গুলো, এই এই বছরই কিছু ঘর বাড়ি করে দিচ্ছে সরকার, হস্তান্তর করেওছে। এই যে গৃহ তাদের দিচ্ছে বা গণপূর্ত কর্মসূচি, এগুলোর দারিদ্র দূর করা যাবে। আত্মকর্মসংস্থান কর্মসূচি গ্রহণ, যেমন আত্মকর্মসূচি একটু আগে আলাপ করেছি যে আমাদেরকে নতুন নতুন নিজের কর্মসংস্থান সৃষ্টির জন্য পদক্ষেপ নিতে হবে। যেটা কর্মসংস্থান ব্যাংক করছে, যুব উন্নয়ন করছে, বিভিন্ন এনজিও করছে, যে কাজ দিয়ে তার নিজের কাজ নিজে করে উন্নয়ন করছে, সেরকম আত্ম উন্নয়ন কর্মসূচি দিতে হবে। বেকারদের জন্য ব্যবস্থা, বেকারদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা। আমার বেকার জনগোষ্ঠী প্রায় 2.25 কোটি, এই 2.25 কোটি যদি কর্মসংস্থান করা যায়, অন্তত তার জন্য তো সরকারের বার্ডেন হবে না, তারা তো কিছু হলেও কাজ করবে। তারা যদি কাজ করে তাহলে আমরা আমাদের দেশটাও অনেক আগায় যাবে। ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচি, আমার ন্যূনতম যে চাহিদা, যেটা বয়স্ক ভাতায় করছে, যে আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটার জন্য মিনিমাম যে প্রয়োজন, সেটা যদি আমি পূরণ না করতে পারি, এটা যদি সরকার গ্রহণ করে থাকে, তাহলে আমাদের দারিদ্রতা অনেকাংশে কমে যাবে। কৃষি উন্নয়ন, আমাদের কৃষিতে ব্যাপক হারে প্রযুক্তি, উন্নত বীজ, উন্নত কীটনাশক, উন্নত সার এবং কৃষকদের যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তারা অনেক ফসল এবং উৎপাদন করতে পারবে এবং তাদের জীবনযাত্রার মান এবং তাদের দারিদ্র থেকে বের হয়ে আসতে পারবে। অনুন্নত অঞ্চলগুলোর উন্নয়ন, যে অঞ্চলগুলো এখনো পিছনে পড়ে আছে, আমি ঠিক আগের ক্লাসে বলেছিলাম যে পাবনার পদ্মার মাঝবর্তী একটা গ্রাম খাস চর বা খাস বলরামপুর, সেই পদ্মার সেখানে সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। পদ্মার মাঝখানে চর জায়গা একটা গ্রাম, সেই গ্রামে প্রায় 2000 লোকের বসবাস। সেই 2000 লোকের জন্য পাবনার মাননীয় সংসদ এবং বাংলাদেশ সরকার বিদ্যুতের ব্যবস্থা করছে। সেই বিদ্যুতের তার কিন্তু পদ্মা নদীর, উত্তাল পদ্মার উপর দিয়ে নিতে হয়েছে।
এই যে, এবং কোনো ব্রিজও নেই, ব্রিজ করা সম্ভব নয়, তাদের উন্নয়নের জন্য যদি সরকার এরকম বিদ্যুতের ব্যবস্থা করে, তাহলে কি সেখানে বেকার খুব বেশি থাকবে? থাকবে না। সে বিদ্যুৎ নেওয়ার ফলে তারা গবাদি পশু পালন করছে এবং তারা অনেক নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, জীবনযাত্রার মানও উন্নয়ন করছে। দ্রুত শিল্পায়ন, আমাদের দ্রুত দারিদ্র বিমোচনের জন্য সবচেয়ে যেটা দরকার, প্রচুর শিল্পায়ন দরকার এবং সেটা দ্রুত দরকার, তাহলে আমরা আগাতে পারবো। অবকাঠামো উন্নয়ন, আমাদের অবকাঠামোরও অনেক উন্নয়ন করতে হবে, তবেই আমরা আগাতে পারবো। আমাদের অবকাঠামো উন্নয়ন হলেও আমরা নিজেরাও উন্নয়ন হব। রাজনৈতিক স্থিতিশীলতা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমাদের রাজনীতি যদি স্থিতিশীলতা হয়, রাজনীতি যদি আমাদের স্থিতিশীলতা অর্জন করে, তাহলে কিন্তু আমরা অনেক উন্নয়ন করতে পারবো। শিক্ষা বিস্তার, ব্যাপক হারে শিক্ষা বিস্তার করতে হবে এবং শিক্ষায় যাতে আমরা অধিক হারে গ্রহণ করতে পারি, শিক্ষা অধিক হারে থাকতে পারে, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে। এবং প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার, আমার যা সম্পদ আছে এই সম্পদের প্রপার ইউটিলাইজ করলে আমরা দারিদ্রতা দূর হয়ে যাবে। এই যে একটা নদীমাতৃক দেশ নৌকা নিয়ে যাচ্ছে, এই যে ব্যবস্থা, এই নৌকা নিয়ে যাইতেছে, তাদের কৃষি পণ্য এবং বাজার নিচ্ছে, এটা যদি আরো সহজ করা হয়, তাহলে কিন্তু আমাদের কৃষক আরো লাভবান হবে। ঠিক, যাই হোক, আজকের ক্লাসে মনোযোগ সহ উপস্থিত থাকার জন্য এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।